আজকাল দুইটা বিষয়, এক যে মেসেজের কথা বললেন উনি যে কর্নেল অলি আহমেদকে প্রার্থী নির্বাচন করে কি জামাত কোনোভাবে তার যে মুক্তিযুদ্ধ বিরোধী একটা ইতিহাস আছে এবং সেটা যে তাকে খুব বেশি ভোগায় সেখান থেকে বের হয়ে আসার কোনো চেষ্টা করেছেন কিনা? অলি আহমেদ যে মুক্তিযুদ্ধের একজন বড় বীর সেনানী, সেটি নিয়ে তো কারো কোনো নিশ্চয়ই আপত্তি থাকার কথা না। দুই হচ্ছে যেটি ডক্টর শিব্বির বললেন যে ৭০ অনুচ্ছেদের এইটা তুলে এমপিরই যদি আসলে ভোট দেওয়ার স্বাধীনতা না থাকে তাহলে গণতান্ত্রিক চর্চাটা কোথায় হবে? এই দুটি বিষয় জানতে চাই। আচ্ছা, প্রথমত যারা আসলে বিএনপির এমপি, যাদেরকে বিএনপি দল হিসেবে পাশ করিয়েছে, তাই না? তো বিএনপির তো একটা স্ট্র্যাটেজি আছে। এখন কেউ যদি আসলে এই স্ট্র্যাটেজি ব্যর্থ করার জন্য কাজ করে, তিনি হলেন দলের মধ্যে থাকা ষড়যন্ত্রকারী। এবং একটি দল সিদ্ধান্ত নিতেই পারে যে সেই দল আসলে কাকে রাষ্ট্রপতি হিসাবে পাশ করাবে। এটাও গণতান্ত্রিক। বাংলাদেশের সংবিধানে যে ৭০ অনুচ্ছেদের কথা বলা আছে এবং সেটি আমাদের চিফ হুইপ তিনি স্মরণ করিয়ে দিয়েছেন। এটি নিয়েই তো তিনি বলছেন যে আসলে থ্রেট করা হয়েছে। দেখেন, এটি আসলে থ্রেট না, বরং জুলাই জাতীয় সনদ নিয়ে যে বিতর্ক আছে সেই বিতর্কের একটা অবসান দরকার ছিল। যে যারা আসলে ভোটার, রাষ্ট্রপতি আসলে যিনি নির্বাচিত হবেন, এখন দল হিসেবে বিএনপির তো একটা সিদ্ধান্ত আছে, সেটি বিএনপি জানিয়ে দিয়েছে। এখন যারা মনে করেন যে নিজের স্বাধীনতা চাই, তাই না, ভোট দেওয়ার রাষ্ট্রপতি হিসেবে, খুব ভালো কথা, তিনি তো আসলে দল থেকে পদত্যাগ করে ভোট দিতে পারবেন, তিনি তো দল ছাড়তে পারবেন। এখন একটা পরিবারে থাকলে বাবা মায়ের শাসনটা মানতে হয়। ঠিক একইভাবে এই অফিসে চাকরি করলে আপনার যিনি বস আছেন তার আদেশটা মানতে হয়। একটা দল করলে দলের কমান্ড স্ট্রাকচার মানতে হয়। সুতরাং এটিকে আপনি থ্রেট বলতে পারেন না, এটা একটা স্ট্রাকচার, একটা কাঠামো, একটা দলের পলিসি। হ্যাঁ, যদি এই পলিসি আপনার কাছে ভালো না লাগে আপনি সমালোচনা করেন, যেটি ভাই করলেন, এবং আপনি যদি সমালোচনার মধ্য দিয়ে আপনার ভোট আপনি বেশি গ্যাদার করতে পারেন, করেন, এইটাও আপনার স্বাধীনতা। যেমনিভাবে বলা আমার স্বাধীনতা, এর কাউন্টার বক্তব্য উত্থাপন করে যদি জনগণ আপনারটা গ্রহণ করে সেটি আপনি করতে পারবেন, এটিতে আমার শ্রদ্ধা আছে। তবে আমি যে বিষয়টি আসলে বলতে চাই, দেখেন, আপনি এই যে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিয়েছেন, এটাকে আমি সাধুবাদ জানিয়েছি। আমার কাছে মনে হয় যে আমি প্রথম, আমার একটা অনুষ্ঠান ছিল সাংবাদিকদের সাথে মতবিনিময়, তো তার একটু আগে আমরা জানতে পারলাম যে জামাতের পক্ষ থেকে রাষ্ট্রপতি নির্বাচনে কোনো প্রার্থী দেওয়া হবে না। আমি ইনস্ট্যান্ট সেই সময় আমি সমালোচনা করেছিলাম যে আপনারা তো জানতেন যে আপনারা ক্ষমতায় যেতে পারবেন না, আপনারা কি ইলেকশন করেন নাই? সুতরাং ইলেকশন করা মানে যে সবসময় ক্ষমতায় যেতে হবে এটি নয়। তারা কি জানতো আসলে ক্ষমতা যাচ্ছে না? এটা ওপেন সিক্রেট, এটা ওপেন সিক্রেট। কারণ আচ্ছা, ওই যে এনসিপি কি বলে যে আমি আসলে পারতাম না, জামাতের সাথে না গেলে একটি আসনও আমি পেতাম না। জামাতের সাথে তো এই কারণেই গিয়েছে। আর জামাত তো জানে যে আমার দৌড় কতটুকু। জামাত জানতো যে আমি ক্ষমতায় যেতে পারবো না, তবে জামাত প্রচেষ্টা চালিয়েছে। জামাতের এই চেষ্টা, এটাকেও আমি সাধুবাদ জানাই, কিন্তু সেই চেষ্টা ছিল নগ্ন চেষ্টা, জান্নাতের টিকিট বিতরণ করা, মানুষকে বিভ্রান্ত করা, কালো টাকা বিতরণ করা, এইগুলো তারা করেছে। অর্থাৎ গণতান্ত্রিক যে চর্চা, সেই চর্চার মধ্য দিয়ে কেউ যদি বড় হতে চায়, কেউ যদি তার সাংগঠনিক সক্ষমতা বা কাঠামো বিস্তার ঘটাতে চায়, সেটাকে আমি ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। আচ্ছা, যাই হোক, কর্নেল অলি আহমেদ সম্পর্কে জানতে চাইলেন, তো আমি যেটি বলছিলাম মেসেজটা আসলে এক্স্যাক্টলি উত্তর দিব। তো আমি আসলে খুব অবাক হয়েছিলাম যে আপনারা বললেন প্রার্থী দিবেন না, আবার প্রার্থী দিয়ে দিলেন। তো আমি তারপরে সাধুবাদ জানিয়েছি যে অন্তত জামাত ইসলাম আমার পরামর্শটা গ্রহণ করেছে এবং সেটা গণমাধ্যমে, মিডিয়াতে ব্যাপকভাবে এসেছিল। আচ্ছা, যাই হোক, জামাত ইসলাম আসলে সবসময় এই দ্বিচারিতার পলিটিক্সটা করে থাকে। তারা সিদ্ধান্তহীনতায় সবসময় ভোগে, যেটা জুলাই জাতীয় সনদে আমরা দেখেছি। সন্ধ্যার সময় বললো পিয়ার ছাড়া আমরা জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করব না, সকালবেলা গিয়ে স্বাক্ষর করে বসে থাকলো। তো এগুলো নিয়ে আমি সমালোচনা করতে চাই না, তবে আপনার মেসেজটা খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু ৭১-এর দায় আছে, এখন নাহিদ ইসলামরা বলেছিল যে ৭১-এর দায় যার আছে তার সাথে জোট করবো না। জোট যেহেতু করেছে,
তাই না? সুতরাং রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিতে চায়নি, তারপরেও দিয়েছে। আমি এটাকে অত্যন্ত সাধুবাদ জানাচ্ছি। এবং এটা আপনি সঠিক বলেছেন যে আসলে জামাত ইসলাম আসলে যেহেতু মহান মুক্তিযুদ্ধের সময় ইতিবাচক ভূমিকা রাখতে পারে না, আজকে আর নেতিবাচক কথা না বলি, যেহেতু ইতিবাচক ভূমিকা রাখতে পারে নাই, সুতরাং মুক্তিযুদ্ধে তাদের এই নেতিবাচক ভূমিকা তাদেরকে পীড়া দেয়। এবং তারা আসলে সবসময় মনে করে যে এদেশের রাষ্ট্রযন্ত্র আমাদেরকে কখনোই সমর্থন দিবে না, যেহেতু আমরা স্বাধীনতা চাইনি, সুতরাং সার্বভৌমত্ব রক্ষার জন্য এদেশের রাষ্ট্রযন্ত্র আমাদেরকে কখনোই দায়িত্ব দিবে না, বা তারা একটি বাধা সৃষ্টি করবে। রাষ্ট্রযন্ত্র বলতে প্রশাসন বা বিভিন্ন স্টেক হোল্ডার, যেটাকে জামাত সবসময় ভয় পেয়ে থাকে ৭১-এর কারণে। তো যাই হোক, জামাত মনে করলো একজন মুক্তিযোদ্ধাকে যদি আমরা আরেকজন মুক্তিযোদ্ধার বিপরীতে প্রার্থী হিসেবে দাঁড় করাতে পারি, তাহলে কেউ আমাদেরকে আর স্বাধীনতা বিরোধী বলতে পারবে না। এটা জামাতের একটা, মনে করি যে ইতিবাচক একটা উদ্যোগ। তবে এই উদ্যোগ নিয়ে কোনো কাজ হবে না। এর কারণটা কি শোনেন। কর্নেল অলি আহমেদ জামাতের সাথে যাওয়ার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধে তার যে অবদান, সেই অবদানকে তিনি বিসর্জন দিয়েছেন, এক। দ্বিতীয়ত, জামাতের সাথে যাওয়ার পরে তার আচরণগুলো দেখেন একদম জামাতের মতনই হয়ে গেছে। জামাতের লোকজন যেভাবে গালিগালাজ করে, যেভাবে মানুষকে কটাক্ষ করে, যেভাবে আসলে কথা বলে, নাসিরউদ্দিন পাটোয়ারি তো আসলে জামাতের রাজনীতিরই এখন আদর্শিক মডেল হয়ে গেছে, তাই না? এবং সেই নাসিরউদ্দিন পাটোয়ারিকে আপনি কল্পনা করতে পারেন, তাকে অনুসরণ করছে কর্নেল মোহাম্মদ অলি। তার মানে তিনি মনে করছেন যে আমি আগের সময় যে রাজনীতি করেছি, বিএনপির সাথে থাকা অবস্থায় বিএনপি থেকে বের হয়ে গিয়ে এখন আসলে এই রাজনীতি আর বাংলাদেশে আমি করে আমি আসলে আলোচনায় থাকতে পারবো না। অর্থাৎ তিনি এই যে রাষ্ট্রপতি পদে প্রার্থী হয়েছেন একমাত্র আলোচনায় থাকা, আর কোনো কিছু না। তিনি জানতেন তিনি পাশ করবেন না। এবং শিবির ভাই যে স্বপ্নগুলো দেখলেন যে মানে তিনি উত্তরবঙ্গের মানুষ, সবকিছু মিলিয়ে হতে পারে। মানুষ, তাই না? আচ্ছা, আমরা ছোট একটা বিরতিতে যাই। ডক্টর শিবির আহমেদ ফিরে এসে দুইটা প্রশ্ন আপনার কাছে থাকবে। এক, জামাতের দ্বিচারিতা রাজনীতির যে অভিযোগটা তিনি করেছেন। দ্বিতীয় আরেকটা করেছেন যে জামায়াতে কোনো মুক্তিযোদ্ধা যদি যায় জামাতের সঙ্গে জোটে বা তার দলে, তাহলে তার যে মুক্তিযুদ্ধের অবদান সেটি বিসর্জিত হয়ে যায়। একটা জিনিস খুব শেষ 30 সেকেন্ড লাগবে, শেষ করে দিই। 10 সেকেন্ড দিতে পারছেন, আমরা বিরতি 10 সেকেন্ডে শেষ করি। সেটা হলো যে কথাটা বলছিলাম, শিবির ভাই যেটা বললেন যে উত্তরবঙ্গের মানুষ বিবেচনায় আর চট্টগ্রামের মানুষ বিবেচনায় ভোট হতে পারে। দেখেন, একটা দলে এই ধরনের ভোটটা হয় না। শিবির ভাই যে এখনো পর্যন্ত স্বপ্ন দেখছেন, আমি তার এই স্বপ্নের সার্থকতা হওয়ার সুযোগ নাই, তারপরে মানুষ কিন্তু তার স্বপ্নের থেকেও বড়। আমি শিবির ভাইকে ধন্যবাদ জানাই যে এখনো আশায় বুক বেঁধে আছে।